মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড়মা একবার দরজাটা খুলে বাইরে আসুন না বড়মা, একবার আমার কথাটা শুনুন। বড়মা, অপরাধী তো আমি আপনার কাছে, তাহলে আপনি দরজা বন্ধ করে বাড়ির বাকি সবাইকে কেন কষ্ট দিচ্ছেন? একবার খুলুন না দরজা, একবার বাইরে আসুন। বড়মা, আপনি বাইরে এসে যদি আমাকে বলেন এই বাড়ি ছেড়ে চলে যেতে, তাহলে আমি চলে যাব। আমি আর কখনো এই বাড়ি আসবো না, কখনো আপনাকে আমার মুখ দেখাবো না। একবার বাইরে আসুন আপনি। বড়মা, শুনতে পাচ্ছেন বড়মা? জেঠু বাবা, চলুন আমরা চলে যাই এখান থেকে। চলো, বড় মা এখনো দরজা খুলছে না। আরে এই তো রাধা, তুমি ফিরে এসেছো? ফিরে এসেছিলাম জামাই দাদা, এখন আবার চলে যাচ্ছি। হ্যাঁ, চলে তো যেতেই হবে, কারণ তুমি তো আর একা আসোনি। হ্যাঁ, সে কারণে তো চলে যাচ্ছি। জেঠু বাবা চলুন, আমরা আর এখানে কখনো ফিরে আসবো না দাদা, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। পুপুল, কেঁদো না পুপুল, শান্ত হও। মিনতি, তুমি ওকে একটু ঘরে নিয়ে যাও না। পুপুল এসো, এসো পুপুল এসো, চলো 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 পুপুল, প্লিজ প্লিজ পুপুল এসো, এসো নিয়ে যাও না ঘরে। না দাদা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, আমি তোমাকে ফোন করবো, তো তুমি কেঁদো না। বড় মা, বড় মা, বড় মা, আপনি যে মানুষটার জন্য পাথর হয়ে গেছিলেন, যে মানুষটার কথা ভেবে আপনি ঘরে বসে কাঁদছিলেন বড় মা, যে মানুষটার ছবি নিয়ে আপনি এতদিন বেঁচেছিলেন, যে মানুষটাকে দেখে আপনার চোখ মুখের অবস্থা ওরকম হয়ে গেছিল, সেই মানুষটাকে এইভাবে ফিরিয়ে দেবেন না বড় মা। এইভাবে কেন ফিরিয়ে দিচ্ছেন ওনাকে? জেঠু বাবা, বড় মা একটু দেখুন, জেঠু বাবা নিজে এসেছে আপনার কাছে, জেঠু বাবা নিজে থেকে এসেছে। একবার দেখুন। চাই না, আমি ওর মুখটাই দেখতে চাই না, দেখতে চাই না আমি ওই মুখ। বড় মা, আমার কথাটা শুনুন, একবার ওনার কাছে শুনুন তো। উনি কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, উনি কি কি ভোগান্তি ভোগ করেছে। ঠাকুরপো, তোমার বাবা বলেছিলেন যে উনি যেন এ বাড়িতে পা না রাখেন, আশা করি তুমি ভুলে যাওনি। হ্যাঁ, দাদামশাই বলেছিলেন, দাদামশাই জীবদ্দশায় এই কথাটা বলেছিলেন যে জেঠু বাবার উনি মুখ দেখতে চান না, কিন্তু সেটা তো দাদামশাই অভিমানে বলেছিলেন, তাই না? এখন যখন উনি নেই, তাহলে ওনার কথা ধরে রেখে কি কোনো লাভ হবে বড় মা? কথা বলে জগতে কেউ আপন নয়, তাই এতগুলো বছর যদি এভাবে উনি কাটিয়ে যেতে পারেন, তাহলে আজকে কি দরকার আসার? দরকার নেই তো কোনো। আমি কিন্তু এসেছিলাম, আমি এসেছিলাম তোমার কাছে, কিন্তু তুমি তো ফিরিয়ে দিয়েছিলে। বৌদি, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় মা, জেঠু বাবাকে আপনি আবার ফিরিয়ে দিতে চান? আগের সেই ঘটনার পুনরাবৃত্তি আপনি আবার চান? আমার আর কোনো উপায় ছিল না, আমি কি করতে পারতাম? আমার কাছে অন্য কারো স্বামী এসেছিল, আমার স্বামী নয়। এই সুযোগে আমি কেটে পড়ি, নয়তো সাংঘাতিক কেস খাবো। মেঘা পালাচ্ছে, ও ধরা পড়ার ভয় পালিয়ে যাচ্ছে। আর আমি এই সেন বাড়ির বউ, আমি কলকাতার বাইরে কখনো যাইনি। চিঠির পর চিঠি লিখেছি,
কোনো চিঠির উনি উত্তর দেননি। এমনকি আমি দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলাম, কিন্তু উনি যোগাযোগ করেননি। তুমি বিদেশে গিয়েছিলে বৌদি? হ্যাঁ, আমি গিয়েছিলাম। কবে? আমরা তো কেউ জানি না। কি আর জানাবো, কি জানাবো আমি? টাইফয়েড হয়েছে বলে বাপের বাড়ি গিয়েছিলাম, বলেছিলাম তাই। তারপরে মামাতো ভাইকে নিয়ে আমি যাই বিদেশে ওনার খোঁজে। বাবা, এইসব শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি বৌদি। অবাক তো হবারই কথা। আসলে আমি একটা শেষ চেষ্টা করতে গিয়েছিলাম, কিন্তু উনি কোনো যোগাযোগই করেননি। যোগাযোগ করিনি না, যোগাযোগ করতে পারিনি, কারণ তখন আমি জেলে ছিলাম। কি বলছো দাদা? জেলে? তুমি জেলে ছিলে? কেন? আমি জানি, আমি কারণগুলো জানি, সব জানি। তাই এটাও জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি যে এই বাড়িতে জেল ফেরত আসামির কোনো স্থান হবে না। শেষ করে দিয়েছে, ওর সারা জীবনটা এই লোকটা শেষ করে দিয়েছে। আমি বুঝতে পারি না, আমি কুমারী, বিধবা, সধবা, আমি কি? সব শেষ করে দিয়েছে এই লোকটা। যে লোকটা আমার জীবন এভাবে শেষ করে দিয়েছে, তাকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আর আমার শ্বশুরের ভিটেতে আর কখনো স্থান হবে না, কখনো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়িতে তুমি গেস্ট হয়ে এসেছো, গেস্ট রুমেই থাকবে। যখন তখন যেখানে সেখানে গিয়ে নিজের বিপদ বাড়িও, নিজের লিমিটে থাকো। কি করবো এবার আমি? কি করে বাঁচাবো এরা দিদিকে? কি ব্যাপার, আবার আমাকে শাসাতে এসেছেন তো? এতক্ষণ এত কিছু হয়ে গেল, তখন আপনি কিচ্ছু বললেন না, এখন আমাকে প্রশ্ন করতে এসেছেন, তাই তো? না, আমাকে সত্যি কথা বলুন তো, আপনি ইরার ঘরে গেছিলেন? হ্যাঁ। কেন করছেন এরকম? উত্তর দিন, কেন করছেন? আপনাকে বারবার নবগ্রাম থেকে চলে যেতে বলা হয়েছিল, এই তৎসত্ত্বেও এখানে থেকে গেলেন। বাবা তো বারণ করেছিল ইরার ঘরে যেতে, কেন গেলেন ইরার ঘরে? আপনি বুঝতে পারছেন না আপনাকে সাহায্য করার কি পরিণাম হচ্ছে ইরার জীবনে? কত বড় বিপদ নেমে আসছে। ইরা দিদি সত্যের পাশে দাঁড়িয়েছিল আয়ুষ্মান বাবু, আপনার মতো আমাকে দোষারোপ করেনি। আমিও তো আদালতে গিয়ে সত্যের পক্ষে কথা বলেছি, বলিনি? হ্যাঁ বলেছেন, আর সেটাই তো বলা উচিত। দেখুন আয়ুষ্মান বাবু, ইরা দিদি আজকে আমার পাশে দাঁড়ানোর জন্য শাস্তি পাচ্ছে, আপনার মতো কিন্তু আমাকে দোষারোপ করেনি। আমি কি করতে পারি বলুন তো? কেন পারেন না বলুন তো? আপনি তো দাদা, নিজের বোনকে এই অনাচার থেকে বের করে আনতে পারেন না কেন? আয়ুষ্মান বাবু, এভাবে কতদিন চুপ করে থাকবেন বলুন তো? আপনি বুঝতে পারছেন না এগুলো সব ভাওতাবাজি? আপনার বাবা শুধুমাত্র নিজের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য এই সবগুলো করছে। এই সহজ সত্যিটা আপনার চোখে পড়ছে না। আপনি আমাকে চার্জ করছেন, আমাকে আটকাতে চাইছেন। কেন? ক্ষমতা থাকলে নিজের বাবাকে গিয়ে আটকান। নেই নেই নেই, আমাদের কারো সে ক্ষমতা নেই অষ্টমী। একজন মানুষ এই বাড়িতে থাকলে হয়তো কিছুটা আটকাতে পারতেন তিনি। কে তিনি? আমার ঠাকুমা। তিনি থাকলে হয়তো পরিস্থিতি কিছুটা সামাল দিতে পারতেন। উনি এখন কোথায় আছেন? তীর্থে গেছেন। ইস, এই সময় উনি নেই। ভয় পাবেন না আয়ুষ্মান বাবু, আমাদেরকে কিছু একটা করতে হবে। আপনার মনে হয় আমরা পারবো? নিজের উপর ভরসা রাখুন, নিশ্চয়ই পারবেন। সত্যি কথা বলবো অষ্টমী, এই মুহূর্তে আপনার মধ্যেই আশার আলো দেখতে পাচ্ছি।
আচ্ছা বলুন তো আমাদের কি করতে হবে, কি করলে এরা জীবন বাঁচাতে পারবো? দেখুন, বাবার ভুল ধরার ক্ষমতা আমার নেই, তবে এ কথাও সত্য যে স্বয়ং ঈশ্বরের ইচ্ছেতেও যদি আমার কোনো আত্মীয় বিয়োগ হয়, আমি সেটা মেনে নিতে পারবো না। আসলে কি বলুন তো অষ্টমী, আমি ইরাকে খুব ভালোবাসি। আমি চাই ও একটা স্বাভাবিক জীবন বাঁচুক। ভেঙে পড়বেন না আয়ুষ্মান বাবু, আমি দেখছি কি করা যায়। নিচে না বাবা গ্রামবাসীদের ডেকেছেন কিছু একটা ঘোষণা করবেন বলে। আমি যদি না থাকি বাবা সন্দেহ করবেন, তাই আমি নিচে যাচ্ছি, আপনি ভেবে জানাবেন। নিচে আবার কি ঘোষণা করবেন পুরুষোত্তম সিংহ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা এখন আবার কি বলবেন বলো তো? জানি না, তবে ভয় করছে জানো তো, ইরাকে নিয়ে। মেয়েটার কপালটা তো ভালো না। বলছি কি ব্যাপার, বাবা হঠাৎ ডাকলেন কেন রে? সেটা তোকে বাবা নিজেই জানাবেন। চল। আবার কি কোনো বিপদ হয়েছে ঠাকুর? এই নবগ্রামে আবার কোনো অমঙ্গল নেমে আসবে না তো? না, আর কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই। সব বিপদ কেটে গেছে। আজ আমার বড়ই আনন্দের দিন। মা নিজে আমাকে স্বপ্নে বলেছেন যে হার কেউ চুরি করেননি। হার চুরি করেনি, কিন্তু ঠাকুর আদালতে তো। তোমরা বড় অল্পেতেই অধৈর্য হয়ে পড়ো। মা কি বলেছেন সেটা শোনো আগে। মা বলছেন আমার জিনিস আমিই নিয়েছি। কিরে বাবা এসব কি বলছে? নিজের জিনিস নিজেই নিয়েছে মানে? দাদার প্ল্যানটা কি বলতো? তিনি আমাকে স্বপ্নের মধ্যে এও বলেছেন যে তিনি আমার মেয়ে ইরাবতীর মধ্যে অধিষ্ঠান করবেন। জয় বৌরানীমার জয়, জয় বৌরানীমার জয়। তার মানে পুরুষোত্তম ঠাকুর এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন। নিজের যে অসম্মান হয়েছে সেটাকেই চাপা দেওয়ার জন্য সবার সামনে এই মিথ্যে গল্প খাড়া করেছে, আর আরেক দিকে এরা দিদিকে শাস্তি দিচ্ছে। মা, এরপরেও তুমি চুপ থাকবে? কিচ্ছু বলবে না মানুষটাকে? কোনো শাস্তি দেবে না? রাতের মধ্যভাগে আমি দেবী প্রতিরূপে পূজা করব। আজকের তিথি বড়ই পুণ্য তিথি। এই তিথি আগামী 3 মাসে আর আসবে না। তাই আজ রাতেই, অর্থাৎ সূর্যোদয়ের আগেই মায়ের অধিষ্ঠান করাতে হবে। আজ সারা রাত মন্দিরে উৎসব হবে, আপনারা সকলেই থাকবেন সেখানে। তার মানে এই শাস্তিটা আটকাতে গেলে পরের দিন সূর্যোদয় অবধি কোনোভাবেই এরা দিদিকে এদের থেকে দূরে রাখতে হবে। তাহলে এই বিপদ টলানো যাবে। কারণ স্যার সবার সামনে নিজে ঘোষণা করলেন 3 মাস আর কোনো এরকম তিথি নেই। একবার আজকের রাতটা কাটিয়ে দেওয়া গেলেই ব্যাস এই নাটকের শেষ হবে। আর যেন কোনো গন্ডগোল না হয়। যেভাবে ভেবেছি ঠিক সেইভাবেই যেন হয়। রক্তিম, তুমি উপাচারের ব্যবস্থা করো, আর দুর্জয় তুমি ইরাকে চোখে চোখে রাখো। আপনি যেরকম চাইছেন সেরকমই হবে। ক্রমশ সময় পেরিয়ে যাচ্ছে, কিভাবে বের করবো এরা দিদিকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন।
আমরা দুজনে, আমি আর হাজব্যান্ড ইজ আ স্ট্যাটিস্টিশিয়ান, ও আইএসআই কলকাতা থেকে, তারপরে কার্নেগি মেলন হয়ে পড়াশুনো করে হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথে ছিল, আর আমি হার্ভার্ড মেডিকেল স্কুলের হসপিটালে কাজ করতাম অ্যাজ আ ক্লিনিক্যাল নিউট্রিশন ম্যানেজার। কিরম ধরনের কাজ ছিল আপনার মূলত সেখানে? আমি আইসিইউতেই বেশিরভাগ কাজ করতাম। আমি নিউরোলজি আইসিইউতে ছিলাম, প্লাস কার্ডিয়াক আইসিইউতে ছিলাম। যখন পেশেন্টরা আফটার সার্জারি মুখে খেতে পাচ্ছেন না, দে আর অন দ্য ভেন্ট, ওদের যদি গাট কাজ করছে তাহলে আমরা এনজি টিউব বা পেক টিউব একটা দিয়ে ফিডিং দেওয়া হয়। সেটা ডিপেন্ড করে হোয়াট আর দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্টস কীভাবে দেবো সেটা আমরা প্রেসক্রাইব করতাম। তাছাড়াও যারা ধরুন গাটটাই ফাংশনাল না ফর সাম রিজন, তো তাদেরকে সেন্ট্রাল লাইন দিয়ে, যেটা ভেন দিয়ে আমরা যেটা এখানে ভাবি স্যালাইন দেওয়ার মতো, সেইটাকেও আমাদের প্রেসক্রিপশন করতে হতো। তার কতটা কার্বোহাইড্রেট দিতে হবে, কতটা অ্যামাইনো অ্যাসিড দিতে হবে, কতটা লিপিড দিতে হবে, এইভাবে প্ল্যান করে আমাদের প্রেসক্রিপশন করে দিতে হতো। অ্যান্ড এভরিডে উই হ্যাড টু মনিটর দ্য পেশেন্টস, বিকজ ক্রিটিক্যাল কেয়ারে কী হয়, অন্য জায়গায় যেমনি একটা আপনি প্ল্যান করে দিলেন সেটা কন্টিনিউ হলো, কিন্তু এখানে এভরিথিং ইজ চেঞ্জিং অন আ ডেইলি বেসিস। সো ইউ হ্যাভ টু মনিটর, টিমের সাথে রোজ রাউন্ডস দিতে হতো, তাদেরকে বলা। তারপরে আমি আর অ্যাজ আ ম্যানেজার অলসো আমি সাম অ্যাডমিনিস্ট্রেশন কাজও ছিল আমার, বিকজ আই হ্যাড 20 ডায়েটিশিয়ানস ওয়ার্কিং ফর মি, ওদেরকে টিচিং করা। আর আরেকটা জিনিস আমার অল থ্রু আউট এখনও করি, যেটা হচ্ছে গিভিং টকস, তারপরে মেডিকেল স্টুডেন্টসদেরও ক্লিনিক্যাল নিউট্রিশন পার্টটা টিচ করা, সেগুলো করা। চলে এলেন কেন ওখান থেকে? আসলে আমাদের দুজনেরই বাড়ি এখানে, ইয়া বিকজ বাবা মা বয়স হয়েছিল দুজনের, হ্যাঁ, তো সেখানে আমরা ডিসাইড করলাম দুজনে মিলে যে আমরা ফিরবো। সো ওয়াই নট গো ওয়েন they are there, still there. and it meant such a lot to them যে একটা ফোন করলে আমরা আছি। পরিবারে কে কে আছেন তিয়াস? আমি আর আমার হাজবেন্ড থাকি এখন, আর বাবা আছেন, আমার একটা ডগ আছে ল্যাব, আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দেওর যা ওরা আছে। হ্যাপি ইন্ডিয়াতে ফিরে আসার পর? হ্যাপি, সবাইকে নিয়ে একসাথে থাকা। সবাইকে নিয়ে। আর ডান্স হ্যাজ বিন অলওয়েজ মাই প্যাশন। কালামণ্ডলমে আমি ভারতনাট্যম শিখেছি, তারপরে ওডিসি শিখেছি, তারপর আমেরিকা থেকে ফিরে আসার পরে আমি তনুশ্রী শঙ্কর ডান্স একাডেমিতে উদয় শঙ্কর স্টাইলটা শিখেছি। বাহ, মানে সবসময় ডান্সটা খুব প্যাশন ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ফরচুনেট বলবো, আমার ছোট থেকে আমার বাবা মা সবাই খুব এনকারেজ করে গেছেন। আর আফটার ম্যারেজ মাই হাজব্যান্ড হ্যাজ বিন ভেরি মানে এনকারেজিং, মানে আমার প্রত্যেকটা শো দেখতে যায়। যখন ইউএসএ থাকতেন তখন ডান্সটা ওখানে পারসিউ করেছিলেন? হ্যাঁ, ওখানে যত পুজো, ইন্ডিয়ান অকেশন, ওখানে সবাই পছন্দ করে ইন্ডিয়ান ডান্স। হ্যাঁ, আর ওখানেও করতাম, তারপরে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে গিয়ে প্রোগ্রাম করতাম। আপনি যে ধরনের কাজের সাথে যুক্ত অল দ্য টাইম, সেই সময় ডান্সটাকে নিয়ে পারসিউ করা বা শোজ করা বা প্যাশনেটলি প্র্যাকটিস করা, ইট ইজ আ টাফ থিং অলসো, না ব্যালেন্স করাটা? হ্যাঁ, ইট ইজ আ টাফ, বাট ইটস ওই লাভটার জন্য আমার মনে হয় ওটা আমার কাছে কোনো অসুবিধা হয় না। আর তাছাড়া আমরা দুজনেও বাড়িতেও আমরা সব কাজ নিজেরা করি, উই ডোন্ট হ্যাভ এনি এক্সটার্নাল হেল্প। 15 বছর যে ওখানে সবকিছু করে তার পক্ষে সেটা পসিবল হয়, যার জন্য আপনারা এখানে এটা করতে পারছেন। ভেরি গুড। মানে বাড়ির কাজকর্ম করে হাসপাতালে যাওয়া, তারপর সেখান থেকে ফিরে এসে আবার নাচ প্র্যাকটিস করতে যাওয়া, তার মধ্যে বাড়ির এত কাজ প্লাস রান্না করা। হ্যাঁ, রান্নাটা আমি করি আর ক্লিনিং আপটা ও করে। হি ডাজ আ ভেরি গুড জব, মানে আমাদের দুজনের মিলে হয়ে যায়, আমাদের ভালোই। ভেরি গুড। তাহলে এখন পারফরমেন্স হয় তো ডান্সে? হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নুপুরদি, আপনারই কথা আপনাকে বলি, বর্ন অ্যাথলেট। পরিবারে এরকম কেউ ছিলেন যারা মানে আমার ছোটদা খেলাধুলো করতো, তো ছোটদার হাত ধরেই আমি খেলাধুলো করতাম। এই সামনের মাঠে এতে ওখানে ওখানে যেমন করে খেলতাম, মাঠের যেমন খেলা হতো, তারপরে স্কুলে, তারপরে ক্লাবের, এবারে পরপর খেলতে খেলতে তো সব জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড এরমভাবেই হতে থাকলাম। তখন আপনি কিরম ধরনের খেলা খেলতেন? আমি স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে। কি খেলা খেলতেন? আমি দৌড়তাম। আমার সব দৌড়ানো, আমার 100 মিটার, 200 মিটার, হার্ডেলস, লং জাম্প, এগুলোই ছিল আমার ইভেন্ট। এবারে আফটার গ্র্যাজুয়েট আমাকে আবার অল্প বয়সে বিয়েও দিয়ে দেয়। আমার খেলাধুলো বন্ধ হয়ে গেল, কারণ আমি একমাত্র ছেলের বউ ছিলাম। এবারে তারপরে বিয়ে, সংসার, পরের বছরই বাচ্চা, 2 ছেলে আমার। 23 বছর আমি খেলা ছেড়ে দিয়েছিলাম। ও বাচ্চাদের জন্য? বাচ্চাদের জন্য। তো 2জন ছেলে, ওরা বললো মা তুমি তো বড় বড় খেলাধুলো ভালো করতে, তুমি আবার খেলাধুলোয় এসো। তো তখন আমি মাস্টার অ্যাথলেটিকে খেলতে নামলাম। 1.5 বছরে আমি 12 কিলো ওজন কমিয়েছি, প্র্যাকটিস এবং ডায়েটে দিয়ে। আমি 19 সালে প্রথম স্টেট মিট করেছি, সেখানে 100 মিটারে সেকেন্ড আর 200 মিটারে থার্ড হয়েছিলাম প্রথম খেলাতেই।
তো সেইটা আমি একটা খুব ইন্ধন পেয়েছিলাম যে না আমি তাহলে এখনো পারি। ভাগ্যক্রমে কোভিড পড়ে গেল, এবারে ওই যে প্রাইজ পাওয়া, একটা মেমেন্টো পাওয়া, একটা মেডেল পাওয়া, 2 বছর বন্ধ হয়ে গেল। তো কিন্তু আমি বাড়িতে কোনোদিন করোনাতে বসে থাকিনি, যেহেতু খেলাটা আমি শুরু করেছিলাম আমি ওই জন্য রেগুলার মাঠে যেতাম। সেই সময় আমি অনেক বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোকদের নিয়ে মাঠের মধ্যে সকালবেলায় ওদেরকে আমি প্র্যাকটিস করাতাম। প্রাণায়াম করতে হবে, ভামরি করতে হবে, উজ্জয়িনী করতে হবে, কপালভাতি করতে হবে, শরীরের ভেতরে শক্তিকে বাড়াতে হবে, তা না হলে মানে রোগের সঙ্গে আমরা মানে যুদ্ধ করতে পারবো না। তো সেই দেখে তখন আমাকে সবাই খুব ভালো বললো, বাহ খুব সুন্দর, সবাই খুব আসলো, খেলা করলো, ছেলেরাও আমরা খুব আনন্দ পেলো যে বাহ মা তুমি তো খুব সুন্দর, সবাই আসে তোমাকে ফোন করছে, অ্যাডভাইস নিচ্ছে কি করব, কেমন করে কপালভাতি করব, কেমন করে ভামরি করব, এরকমভাবে সবাই জিজ্ঞেস করছে। তারপরে স্টেট খেললাম, আবার নতুন করে খেলা শুরু হলো। আমি প্রথম ন্যাশনাল গিয়েছিলাম নাসিকে, সেখানে আমার 16 সেকেন্ডে 100 মিটার করেছিলাম। দিনে কত ঘন্টা প্র্যাকটিস করে নিজের জন্য? আমি ভোর 4টে উঠি। হ্যাঁ আমি 4টে উঠি, গরম জল খাই, দিয়ে আমার নিজের ফ্রেশ হয়ে আমি হয় জগিংয়ে নয় হাঁটতে বেরিয়ে যাই। কতক্ষণ করে? আমি 1.5 ঘন্টা মাঠে থাকি, এবারে প্র্যাকটিস করি, ফ্রি হ্যান্ড করি, প্রাণায়াম করি, কেন বাড়িতে ঢুকে গেলে আমি আর ওগুলো কন্টিনিউ করতে পারবো না। আর এই ছোটার প্র্যাকটিসটা 4 কিলোমিটার ছুটি। আমার যেহেতু শর্ট ইভেন্ট সেহেতু আমাকে স্পিন্ট করতে হয়, রানিং পিটি করতে হয়, স্ট্রেচিং, ব্রিথিং, এক্সারসাইজ সব কিছুই করতে হয়, এবং প্রাণায়ামের উপরেও আমাদের খুব জোর দিতে হয়, কেন লাংস ক্লিয়ার না থাকলে আমাদের স্পিন রেস আমরা করতে পারবো না। তো এই যে একটা আনন্দ, আমি এখন খেলাটাকে আমার বেঁচে থাকা আর একটা আনন্দের সাথী করে নিয়েছি, সঙ্গে এগুলো করতে করতে দেখছি আরো সামাজিক অনেক কাজকর্ম করতে পারছি। এর সাথে সাথে আপনি যোগা জিমন্যাস্টিক? হ্যাঁ, যোগা জিমন্যাস্টিক ট্রেনারও করাই, এবং জিমন্যাস্টিকে আবার হাই লেভেল। ওটা আমি ছোট্ট থেকে জিমন্যাস্টিক শিখতাম। আমি ওই যে তখন ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম দড়ির মধ্যে চড়ে ওরকম বাঁদর নাচ, বাঁদর খেলা দেখাতে আসতো না, মাদারি খেলাগুলো, আমাদের বাড়িতে অনেক বড় জায়গা ছিল, তো ওরা না ওই দড়িটা টাঙিয়ে দিত, আমি ওদের মধ্যে ওই দড়ির মধ্যে দিয়ে হাঁটতাম। একটা লোহার বাম দিয়ে দিলে ওটাকে নিয়ে আমি ওই ঝোলাঝুলি করে ওরা করতাম, সেই দেখে জিমন্যাস্টিকেও ভর্তি হয়ে গিয়েছিলাম। ছেলেরা কত বলো? ছেলেরা, আমার ছোট ছেলে এসেছে, বড় ছেলে 26 বছর বয়স, ছোট ছেলে 20+। বাহ, ছেলেরা কি করছে এখন? ও ফিটনেস সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, আর বড়জন অনলাইন বিজনেস করছে। তা আপনার জিমন্যাস্টিক প্র্যাকটিস এখনো চলছে? হ্যাঁ। তা যে কি দেখাবেন আমাদের? দেখাবো, আপনি যেটা বলবেন সেটাই করে দেখাবো। আমি তো জিমন্যাস্টিক জানি না, আমি কি দেখাতে বলবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোনার মেয়ের সোনার পরশ পেতে আজ জলপাইগুড়িতে ঘরে ঘরে জি বাংলা নয়নতারাদির কাছে। নমস্কার। নমস্কার। কি নাম ওর? রিয়া রায়। রিয়া এখন কি পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে কলেজে, ফার্স্ট ইয়ারে পড়ে। হ্যাঁ, ও তো ছোট থেকেই খেলাধুলা করে, আমি ওর সাথে আছি, মানে ছোট থেকে নিয়ে যাই মাঠে। রিয়া অ্যাথলিট, মানে দৌড়নো, লং জাম্প এইসবেতেই? হ্যাঁ, লং জাম্প, ট্রিপল জাম্প, 200 মিটার রেস। হ্যাঁ। ওর তো 1.5 বছর বয়স থেকে আমি জানতে পারছি ও কানে শোনে না। কানে শুনতে পাচ্ছে না? হ্যাঁ, ও খালি শুধু চিনতো মা আর বাবা। যদি কেউ সান্ত্বনা দিত মানে ও শুনতে পেত না। আমি যদি কোলে নিতাম ও চুপ। ওর বাবা বাইকের কাজ করত, তখন জানতে পারলো। তারপর সত্যি তো সব বাচ্চা উঠে যায়, এখন আমার বাচ্চা ওঠে না কেন? হ্যাঁ, সত্যি কানে শোনে না। তখন থেকে ডাক্তার দেখানো, তারপর বলছিল মেশিন লাগাইতে, তারপর অনেক টাকা, তখন তো আমাদের আর্থিক অবস্থা, তাও আবার রিক্স আছে। মেশিন বসাবে, কানে শুনবে কিন্তু মাথা শ্যাম্পু করতে পারবে না, ওইটা জল ঢুকে গেলেই ও কিন্তু ব্রেনে জল ঢুকলেই মারা যাবে। আমি কই কি থাক, আমার মেয়ে যেরকমই হোক। আমি তখন বলতাম বাবা আমার মেশিন লাগানোর দরকার নেই, এখন আত্মাটা কঠোর করে দিলাম, আমার মেয়েকে মানুষ করবই। একটা কথা, আত্মাটাকে কঠোর করে দিলাম। একটা মা বলছে তার সন্তানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব থেকে বেশি দরকার। চলো তোমাদের বাড়ি। এখানে আসার পর এখানকার পরিবেশ কিনেছিল, লক্ষ্মীবাবু কি করতেন? তখন গ্যারেজের কাজ করতো, মানে রাস্তার ধারে টেম্পোরারি একটা দোকান ছিল, মানে ও আমার মেজো ভাসুরির আর ওর। প্রথম সন্তান কতদিন বাদে এলো? 1 বছর। কজন ছেলে মেয়ে? রিয়া ছাড়া আর কে আছে? মেয়ে আছে 2 মেয়ে। 2 মেয়ে? হ্যাঁ, রিয়ার বড় মেয়ে প্রিয়াঙ্কা রায়। আচ্ছা। আর ছোট আছে 9 বছরের তিতলি রায়। মানে 3 কন্যা তোমার? হ্যাঁ।
তুমি আমাকে মাঠেতে বলছিলে আমাদের শুরুতে যে তুমি একজন ডাক্তারের কাছে গেলে, তো তুমি ডাক্তারের কাছে যাওয়ার পরে কি হলো? সেই ডাক্তার কোথাকার? শিলিগুড়ি। আচ্ছা, তারপর ওর একটা হিয়ারিং টেস্ট হলো। হ্যাঁ, তারপর ডাক্তার বললো একে অপারেশন করতে হবে। আচ্ছা, চুলটা ফেলে ফুটা করতে হয়। আচ্ছা, ফুটা করে মানে বোতামের মতন ওটা লাগানো থাকবে, আচ্ছা, মানে এই কানে আর এই কান দিয়ে ওদের একটা পাইপের মতন ঢোকানো থাকবে কানে, হ্যাঁ জয়েন করে কানে শোনার জন্য। তখন ওরা বলল এটা মানে রিস্ক হবে আর অনেক টাকা চাইছিল। তা আমাদের তো তখন খাওয়ারই জোটে না। কেন খাওয়ার জোটে না কেন? ওই যে দোকান টোকান ভেঙে দিল, পরে টেম্পোরারি দোকান ছিল। তোমাকে যখন মেশিনটা লাগাতে বললো মাথায়, তারপরে তোমরা ওটাতে রাজি হলে না? না, পয়সাও নেই, রাজি হলাম না। ওদের যে আলাদা সব ব্যবস্থা রয়েছে সেটা কি করে কবে থেকে ঠিক হলো? ওদের মতন স্কুল আছে অল ফিয়ার, মানে বিভিন্ন জায়গায় আছে। তখন 5 বছর বয়স, খেলে দেখি মেডেল নিয়ে আসে। আমি ভাবতাম কি ওকে চুরি করে নিয়ে আসে, তার অনেক মারছিলাম। তারপর মারছে, তারপর পরের দিন আমি স্কুলে চলে গেছি। মানে ও মেডেল নিয়ে এসে তুমি ভাবছো চুরি করে নিয়ে এসেছে? হ্যাঁ, ওর ম্যাডামের ঘরে তো অনেক মেডেল, অনেক খেলার জিনিস। আমি যে ঠিক কানে শুনতে পারে না, কথা বলতে পারে না। প্রচন্ড খারাপ লাগলো গো। মানে অ্যাজ ওর জন্য বোঝাতে পারে না বলে ওর পুরস্কারটাকেও মনে হচ্ছে তিরস্কারের জিনিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার পরিচয়টা কি আগে বলুন। এত বছর পুরনো একটা কেস আপনি কবর থেকে খুঁড়ে বার করে আনছেন। আপনার নাম জানি না, আপনার পরিচয় জানি না, আমি কেন আপনার কেসটা নিয়ে লড়বো? মনে হলো আপনার প্রয়োজন পড়বে আর এই কেসটা আপনি সলভ করতে পারবেন। আর এই কেসটা সলভ করতে করতে অনেক কিছু প্রমাণ হয়ে যাবে। কি প্রমাণ হয়ে যাবে? কি প্রমাণ হয়ে যাবে? প্রমাণ হবে যে যে উর্মিলা মুখার্জির সন্তান স্বয়ম্ভু মুখার্জি। কি হলো বলুন? উর্মিলা মুখার্জির সন্তান স্বয়ম্ভু মুখার্জি নয়। মুখ সামনে কথা বলুন, শুট করে দেবো, এখানে শুট করে দেবো, বুঝতে পেরেছেন? আমি কিন্তু এনকাউন্টার স্পেশালিস্ট। আমি সব্যসাচীর মতো দু হাতে সমানভাবে গুলি চালাতে পারি। আমার নিশানা কিন্তু নির্ভুল। আমি জানি, সব জানি, জট অনেক গভীরে। আপনি বুঝতে পারছেন না, অনেক বড় কাহিনী। সো বি কেয়ারফুল, সাবধানে পা ফেল। কখন কি হয়ে যায় কেউ জানে না। খেলা এবার আন্ডার কন্ট্রোল। ফাইনাল ম্যাচে তোমার হার অবধারিত, জগদ্ধাত্রী। আসবে আমি জানতাম। আমি তোমাকে যতদূর চিনেছি এটুকু আন্দাজ করেছি তুমি আসবে। কিন্তু আমি এটা ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারিনি যে উর্মিলা মুখার্জি খুন হয়েছিল। এই কথাটা আমাকে শুনতে হবে, কারণ এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না, এবং এই ইনফরমেশনটা শুধুমাত্র আপনার কাছে থাকার কথা, তাই না? উত্তর দিন, তাই তো? হ্যাঁ। তাহলে অন্য কেউ কি করে জানলো? তাহলে তৃতীয় ব্যক্তি কি করে এটা জানলো? উত্তর দিন, কালবার সময় চুপ করে থাকবেন না। আমি কিছু জানি না, তাছাড়া অন্য কারোর তো জানার কথা নয়। জানে, কেউ না কেউ তো জানে, কেউ না কেউ এটা জানে যে উর্মিলা মুখার্জি খুন হয়েছিল। নাও আনফামি কালীচরণ বোস ওরফে কালবোস মামা। দয়া করে আপনি কংস মামার মতো ব্যবহার করবেন না। সত্যিটা বলুন, নিজের ভাগ্নের ক্ষতি করবেন না। স্বয়ম্ভু কিন্তু আপনাকে পিতার থেকেও বেশি বিশ্বাস করে। জানি, আমি জানি,
তাহলে উত্তর দিন, তাহলে উত্তর দিন, উর্মিলা মুখার্জি খুন হয়েছিল, হ্যাঁ কি না? জগদ্ধাত্রী মানে মানে উত্তর দিন, উর্মিলা মুখার্জি খুন হয়েছিল, হ্যাঁ কি না? জগদ্ধাত্রী আমি বলছিলাম উর্মিলা মুখার্জি খুন হয়েছিল, হ্যাঁ কি না? হয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বয়ংভু, স্বয়ংভুকে আপনি কোথায় পেয়েছিলেন? ওইখানেই, মানে ওই নার্সিংহোমে, নার্সারিতে ছিল। আমি ওখান থেকে অনাথ আশ্রমে নিয়ে যাই, আর সেখানে লালিত পালিত হয়। আর মানে আপনি নিশ্চিত যে স্বয়ংভু উর্মিলা মুখার্জির সন্তান? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? আপনি আপনি অপারেশনের সময় ছিলেন, আপনি সন্তানকে দেখেছিলেন, আপনি আপনি হাসপাতালের রেকর্ড দেখেছিলেন, ওদের রিপোর্ট দেখেছিলেন, আপনি আপনি ডাক্তারের সাথে কথা বলেছিলেন, বলুন গালবাস মামা, উত্তর দিন। আমি কিছু করিনি। আসলে ওই সময় উর্মিলার মৃত্যুটাই এমন হয়ে গিয়েছিল, আমার বেশিরভাগটাই শোনা, মানে আমি ওখানে ছিলাম, মানে আমি। আপনি কিছু আড়াল করছেন, আপনি কিছু আড়াল করছেন কালবাস মামা, বলুন না, কিছু কিছু আড়াল করছেন আপনি। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। কোন হাসপাতালে হয়েছিল ঘটনাটা? একটা প্রসূতি সদনে। কোথায় সেটা? পানিহাটিতে। ডক্টরের নাম মনে আছে আপনার? ডক্টরের নামটা? ডক্টরের নাম মানে ঠিক? হ্যাঁ হ্যাঁ, কি ছিল বলুন না, নামটা কি ছিল? মানে আমি ঠিক। কালবোস মামা, আপনি কিন্তু মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। ডক্টরের নাম আপনার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, কিন্তু ওনার তো এখন অনেক বয়স। ওনার নামটা কি ছিল? ওনার নামটা কি বলুন? নামটা মনে আছে আপনার? হ্যাঁ আছে। কি নাম ছিল ওনার? কি হলো, উত্তর দিন, কি নাম ছিল ওনার? ডক্টর ধীরাজ বসু, পানিহাটি অঞ্চলের নাম করা গাইড। উনি প্র্যাকটিস করেন এখনো? জানি না, বিশ্বাস করো, আমি আর কিচ্ছু জানি না। কালবোস মামা, আপনার এই সমস্ত কথাগুলো গোপন করার জন্য কতগুলো লোককে মাসুল দিতে হবে সেটাও বোধহয় আপনি জানেন না। আমার এখন একটা জিনিস নিয়ে আতঙ্ক। এই যে আপনি, স্বয়ংভু, আপনারা কেউ তো নিশ্চিতই নন যে স্বয়ংভু উর্মিলা মুখার্জির সন্তান। ছি কালবোস মামা, ছি ছি ছি। ডক্টর ধীরাজ বসু, পানিহাটি। খুঁজে বের করো, মেরে দাও, কিল হিম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাছ কাটবে খুর শাশুড়িরা, আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ না দিয়ে কুট্টোগুলো কেটে ফেলো। কি? আমি কুট্টো কাটবো? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, পরিষ্কার। বাড়ির মেয়ে একটু কাজকর্ম করুন, শরীরে কলকবজাতে তো জং ধরে যাবে। আমি এসব কাজ করি না। সে তো বুঝতেই পারছি, সেই জন্যই তো ঘরও করতে পারলেন না আপনি। এই, মুখ সামলে কথা বলো। হ্যাঁ, গলা নামান, আপনাকেও শোধরাবো, তারপর আপনাকে শ্বশুর বাড়ি আপনার বরের কাছে পৌঁছে দেব। কুট্টোগুলো কাটুন। 5 রকমের ভাজা হবে, ডাল হবে, পার্শে মাছ, পাবদা মাছ, কাতলা মাছ,
সব আয়োজন হবে, হ্যাঁ, আর তার সঙ্গে ফুলকপির রসাও হবে। আমি পারবো না। আরে পারবেন পারবেন, সব পারবেন। ঠেলার নাম বাবাজি। হ্যাঁ, এবার ঠেলাটা দেখুন। এই তুমি না ঠিক করে কথা বলো, হ্যাঁ? এখানে কেউ কিচ্ছু করবে না, পুটোটিও নাড়বে না। রুদ্রাণী, রুদ্রাণী, মেজদা, মেজদা। কি হলো? কি এত চিৎকার কিসের? এটা কিসের না মার্কেট প্লেস? দাদা, এই মেয়েটা আমাদের হুকুম করছে। ভাবুন এর কত বড় স্পর্ধা। হ্যাঁ দাদা, ও আমাকে মাছের আঁশ ছাড়াতে বলছে, আর আমাকে মাছ কাটতে বলছে। এই মেয়েটার বিহেভিয়ার অত্যন্ত খারাপ হয়ে গেছে। আমি যদি ধরেও নিই যে তুমি রেহানের স্ত্রী মানে এ বাড়ির বউ, তাহলেও তোমাকে বলছি যে বিহেভিয়ারটাকে একটু ঠিক করো। বুঝতে পেরেছো? ওর কোনো দোষ নেই, আমি করে দিচ্ছি, আমি মাছ কেটে দিচ্ছি, আমি পারি, আমি তো সব কাজে অভ্যস্ত। আর আর আমি আমি চট করে রান্নাটা করে দিচ্ছি। দুটো ভাত কাপড় হবে তো, না হলে অনেক দেরি হয়ে যাবে। না, তুমি একা সবকিছু করবে কেন? দাসখত দিয়েছো নাকি যে একা সবকিছু করবে? তুমি ঠিক করে কথা বলো। উৎসাহে সবকিছু করবে। অবশ্য যদি প্রয়োজন হয় তাহলে তুমি রান্না বান্না করতে পারো, কিন্তু তার জন্য হয় তোমাকে আমি কিছু টাকা বকশিশ দিয়ে দিতে পারি। দাঁড়ান, শ্রদ্ধেয় শ্বশুর মশাই। এটা কি ধরনের অসভ্যতা? কি সম্বোধন এটা? আসলে আপনাকে বাবা বলে ডাকতে প্রবৃত্তি হয় না। একদিন বাবার মতো কাজ করে দেখান, পিতা হয়ে দেখান, তারপর না হয় দেখা যাবে। যোগমায়া, তুমি কিন্তু জানো না যে তুমি কি করছো। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। এখনো শুরু করিনি, এখন শুরু করব আগুন নিয়ে খেলা। আমি যা যা বলবো আপনি তাই তাই শুনবেন। আপনি এক্ষুনি আমার খুশ শাশুড়িতে বলুন যেন মাছের আঁশ ছাড়িয়ে মাছটা কেটে দেয়। ততক্ষণ না হয় আমি আর উৎসাহ বাকি রান্নাগুলো বসিয়ে দেব। তুমি কি আমাকে হুকুম করছো? না, বোঝানোর চেষ্টা করছি। আর যদি আমি না বুঝি? তাহলে আমার কাছে একটা ফোন নাম্বার আছে। কার ফোন নাম্বার? গায়ত্রী দেবী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শান্তিনী আর সুস্মিতা, তোমরা, আরে কি মুশকিল কথা, তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? শোনো জয়শ্রী, তোমার কাছে হচ্ছে মাছের আঁশটা ছাড়া। বুঝতে পেরেছো? কি বলছেন কি দাদা? কি বলছি কি মানে বুঝতে পারলে না? কি বললাম? মাছের আঁশটা তুমি ছাড়াবে, এটা তোমার কাজ আজকে। আর শোভা তোমার কাজ হচ্ছে মাছটাকে ভালো করে কাটবে, ঠিক আছে? মেজদা। হ্যাঁ, মেজদা নয়, মাছটা কাটার দায়িত্ব তোমার। কি তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো? মাছের আঁশটা ছাড়াও, নাহলে কাটবে কি করে? কাটো, তাড়াতাড়ি শুরু করো। শোনো, মাছটা কিন্তু ভালো ভালো বেশ বড় বড় পিস করে কাটবে, রান্না করতে হবে। আর উৎসাহ রান্নাটা শুরু করে দাও। আর দু একটা রান্না যা বাকি রয়েছে সব করে ফেলো, আমি এখানে আছি। মানে ভাত কাপড়ের সব ব্যবস্থাটা করতে হবে। আর ওদিকে হচ্ছে কি, হ্যাঁ, তুমি হঠাৎ যোগমায়ের সুরে সুর মেলাচ্ছ? না প্রবলেম হলো না? না, তোমাকে কেমন অন্যরকম লাগছে? না অন্যরকম না, কোনো প্রবলেম হয়নি। দেখেছো, এত করে বলছি তবু শুনছে না। কি তোমরা হাঁ করে কি দেখছো? আমি তো বুঝতে পারছি না। কতবার বলতে হবে তোমাকে? মাছের আঁশটাকে ছাড়াতে কে বললো? করো, তাড়াতাড়ি শুরু করো। বুঝতে পারছো না কেন? অনেক দেরি হয়ে যাচ্ছে। এই যে শোভা প্লিজ মাছটাকে কাটো, এরপর রান্না করতে হবে, ঠিক আছে? কাটো তাড়াতাড়ি কাটো। আর উৎসাহ দুটো ভাত কাপড়, বুঝতে পেরেছো? মানে আমি আছি, কোনো যেন অব্যবস্থা নয়, সেটা আমাকে দেখতে হবে। আরে তোমরা ঠিক আছে তাহলে। আর আরেকটা যে, এই তো লক্ষ্মী ছেলে পথে এসেছে। যোগমায়া, দেরিতে হলেও বুঝতে পেরেছে। তুমি কিন্তু বুঝতে পারছো না, তুমি আগুন নিয়ে খেলা করছো।
ফল কিন্তু খুব খারাপ হবে। তুমি কিন্তু চ্যাটার্জিদের এখনো চিনতে পারো। চিনি, হাড়ে হাড়ে চিনি আপনাদের, কিন্তু আপনারা হয়তো এখনো অব্দি যোগমায়াকে চেনেননি। কোথায় যাচ্ছেন এইসব জামা কাপড় পরে? অফিসে যাব। আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান, আমার সার্কাস দেখার ইচ্ছে নেই। এটাকে আপনি সার্কাস বলছেন? অবশ্য আপনি আর কি বা বলতে পারেন, আপনার যা রুচি তাতে এই ধরনের ভাষাই আপনার মুখ থেকে বেরোবে। যোগমায়া, তোমার এত বড় সাহস কি করে হয়? সাহসটা দেখলি কোথায়? এদিকে দেখ, আন্টিরা সব মাছের আঁশ ছাড়াচ্ছে, মাছ কাটছে। কেন? তাই তো, কেন ওরা কেন করছে? বুঝছো কি ব্যাপার বলো তো? ওনারা কেন করছেন? রান্না বান্নার দায়িত্ব তো তোমার, কিচেনের সমস্ত রেসপন্সিবিলিটি তো তোমার, তাহলে ওনারা কেন করছে? এই তোমাদের কি খবর বলো তো, তোমরা কেন করছো এইসব কাজ? হ্যাঁ, তোমার ড্যাডি বলেছে। ড্যাড? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার তো এত দেরি হলো। এবার পুলিশ কাকু এসে কেন রে? হ্যাঁ, আবার কাউকে দৌড়ে নিয়ে যাবে? না পুতুল দি, উনি আসলে আমাকে নামাতে এসেছেন, কাউকে ধরে নিয়ে যাবেন না। স্যার, আপনি আমার সাথে ভেতরে যাবেন তো? হ্যাঁ, বাড়ির থেকে যে ইনফরমেশনটা দরকার ছিল সেটা জানতে হবে। বোমা, কি হয়েছে গো? কি কি হয়েছে শিমুল? বাড়িতে পুলিশ কেন? বোমা, কি হয়েছে গো বোমা? আজ একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। কি হয়েছে? ওই স্কুল থেকে ফেরার সময় শর্টকাটটা নিচ্ছিলাম, অ্যাসিড ফ্যাক্টরির পাশ দিয়ে আসছিলাম। মা, হঠাৎ করে না পেছন থেকে কেউ আমার মুখটা চেপে ধরা, আমায় গলা টিপে মারার চেষ্টা করছিল। আমি মুখটা দেখতে পাইনি, পুরোটাই ঢাকা ছিল। আমি জানি না কি, আমি মুখটা দেখতে পাইনি, আমাকে মেরে ফেলতো। তারপর কেউ একজন আমাকে এসে বাঁচালো। কে সে জানি না, তারও মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ছিল, তাই সে কে বুঝতে পারিনি। তবে হ্যাঁ, যে আমাকে অ্যাটাক করেছিল, পেছন থেকে যে আমাকে ধরেছিল, সে তো আমার খুব ক্লোজ প্রক্সিমিটিতে ছিল, তাই তার ব্যাপারে না আমি একটা অনুমান করতে পেরেছি। অনুমান করে? বোমা, ও বোমা, কি অনুমান করেছো গো? কি অনুমান করেছো? না, অনুমান করেছি তো মা, যতক্ষণ না শিওর হচ্ছি ততক্ষণ অবধি কিছু বলা যায় না, নাম বলা উচিত নয়। তবে হ্যাঁ, পুলিশ পেট্রোলিং চলছিল তাই হয়তো বেঁচে গেছি, তা না হলে কেউ আমাকে মেরে ফেলে চলে যেত মা, আমি হয়তো ওখানে মরে পড়ে থাকতাম। কি কথা? তুমি স্টেশন থেকে রিক্সা করে আসবে, টাকা বাঁচানোর জন্য, সময় বাঁচানোর জন্য শর্টকাটে অন্ধকার রাস্তা দিয়ে আসবে না। ফিরি তো অন্যদিনও এক দুজন লোককে দেখি, কিন্তু আজকে না কেউ ছিল না, পুরো রাস্তাটা ফাঁকা ছিল। হয়তো আমার ফিরতে দেরি হয়ে গেছিল, রাত হয়ে গিয়েছিল বলেই হয়তো কাউকে দেখতে পাইনি, বুঝতে পারিনি গো। আমি বোঝাবুঝির দরকার নেই, আমি যেটা বলছি সেটাই শুনবে। তুমি অন্ধকার রাস্তা দিয়ে রিস্ক নিয়ে আসবে না, আমার খুব টেনশন হয়। ঠিকই তো বলেছে মা, পরাগ তো ঠিকই বলেছে।
ওই যে বলছে না ওর টেনশন হয়, দেখো দেখো দেখি কি কাণ্ড। ও বৌমা, কি হয়েছে জানো আজকে? এই তুমি আসছো না, আমি বারবার ভাবছি এই তুমি এলে কিন্তু দেরি হচ্ছে দেখে আমারও না মনের মধ্যে কেমন যেন বারবার কুডাক দিচ্ছিল গো। জানো, ওদেরকে জিজ্ঞেস করো, আমি কতবার বললাম বৌমা এখন আসছে না কেন, কিন্তু আচ্ছা আমি বলছি কি, ওই তোমার যে এরকম হলো, কে তোমাকে এভাবে হঠাৎ করে মারতে গেল বলো দেখি? হ্যাঁ, আর কেই বা বাঁচালে তোমায়? জানি না বুঝতে পারছি না মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, পলাশ কোথায়? পলাশ বাড়িতে আছে? পলু? না 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 না, সে কোথায় বাড়িতে? পলু আর প্রতীক্ষা সে কখন গেছে? প্রতীক্ষার বাপের বাড়িতে। তার মায়ের নাকি শরীর খারাপ, সেখানে নাকি রান্না বান্না করতে হবে, কি সব তো বললে। পলু? বৌমা, তুমি হঠাৎ পলুর কথা জিজ্ঞেস করছো যে? পুতুল দিরা এসেছে না, আমি আসলে স্কুল থেকে বেরিয়েই না মিষ্টি কিনেছিলাম সবাই মিলে খাবো বলে, তাই জিজ্ঞেস করছি মা যে পলাশ কোথায়? এই যে মিষ্টি, সবাই মিলে মিষ্টি খাবো তো, তাই জানতে চাইছিলাম। বলছি স্যার, যদি আমি কোনো খবর পাই আপনাদের জানাবো, আর আপনারাও যদি কোনো খবর পান। স্যার এত বড় একটা ঘটনা ঘটলো, আপনারা তো দেখেছেন স্যার, আপনারাই ওকে বাঁচিয়ে এনেছেন স্যার। একটা কাজ করবেন, যারা এই কাজটা করেছে আপনারা ধরার চেষ্টা করবেন, তাদের ধরা। দেখুন, আমরা তো নিজেরাই বলেছি যে এই কেসটার তদন্ত হবে। যে এত বড় একটা কাজ করলো, ইনফ্যাক্ট যে দুজন এত বড় কাজ করলো, মানে একজন ওনাকে মারতে চেয়েছে, আরেকজন বাঁচাতে চেয়েছে, এই দুজনকেই আমরা খুঁজে বার করব, আইডেন্টিফাই করব, কারণ ওনারও জানা প্রয়োজন কে ওনার পাশে আছে আর কে ওনাকে বিপদে ফেলতে চাইছে। তবে আমার একটা সাজেশন, সন্ধ্যের পরে ওই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো। শিমুল, তুমি আর ওই রাস্তা দিয়ে এসো না, আমিও অনুরোধ করছি। শোনো, বড়রা বড় যা বলতে হয় বললে, বড়রা সব কথা শুনতে হয়। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছি খুব পচা হয়ে যাচ্ছে দিন দিন। আর যদি তুমি কোনদিন শুনেছি যে তুমি ওই রাস্তা দিয়ে এসছো, তা আমি তোমার স্কুল যাওয়া বন্ধ করে দেবো, ব্যাস। সত্যি তো, আমার বড় দিদি বলে কথা, সে যদি আমার স্কুলে যাওয়া বন্ধ করে দেয় আমি তো কাঁদবো। ওরকম করলে কি করে হবে? আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি বড় রাস্তা দিয়ে ফিরবো, হ্যাঁ, আর শর্টকাট নেব না, তাহলে আমি স্কুলে যেতে পারবো তো? একদম একদম ঠিক কথা বলেছিস তুই, একদম বাবা সাথে ফিরবে। আমি কিন্তু রোজ খোঁজ নেবো, তো মন থাকে জানো। স্যার, থ্যাংক ইউ স্যার। নমস্কার। নমস্কার। আচ্ছা শিমুল, আমরা এখন তো শুধু বাড়ির লোকেরাই আছি, তো তুমি কি এখন বলবে তুমি কাকে সন্দেহ করছো? মানে তুমি যে বললে অনুমান করছো, সেটা কে? সেটা কি পলাশ? পলাশ আমায় পছন্দ তো করে না। না না, আজকে তো ওই পলু আবার একটা অন্য কাজে গেছে না, ওই প্রতীক্ষার মার অসুখ বিসুখ, তো এই সময় এরকম কথা বলে না বাবা, এরকম বলতে হয় না। আমি যতটা জানি, প্রতীক্ষা থাকলে পলাশ আরো বেশি করে এইসব কাজের উৎসাহ পায়, আরো বেশি করে পায়। একবার পলাশকে ফোন করা যায় না? হ্যাঁ বাবা, করো দেখি একটা ফোন। সে তো সঙ্গে মোবাইল নিয়ে গেছে, ফোন করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ আমরা সবাই আপনার সামনে পরিবেশন করেছি আমপোড়া শরবত আর জুই তরমুজ। জুই তরমুজ হচ্ছে তরমুজের রসের সঙ্গে জুইয়ের সুবাস, আর তুলাই পাঞ্জি চালের ভাত, কাটা নেই, মাছের ঘিলু দিয়ে ডাল।
তিল আর পোস্তর পুর দিয়ে পটল, বড়ি ভাজা আর হচ্ছে পাট পাতার বড়া। আমরা কোনো মাছ মাংস রাখিনি, তার বদলে আমরা রেখেছি সব রকমের ভর্তা। আর ভর্তার মধ্যে আছে রসুন পেঁয়াজ ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, নারকেল ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, মেওয়াঘাটের ইলিশ মাছের লেজার ভর্তা, পাঠার মেটের ভর্তা আর চুই ঝাল দিয়ে চুনো মাছের ভর্তা, আর হচ্ছে বেগুন টমেটো ভর্তা। আর চাটনির মধ্যে আমরা রেখেছি আমের পাতলা ঝোল, আনারসের চাটনি আর সাবুর পাঁপড়, মিষ্টি, লাল দই আর শরবত। স্যার, আমরা সবাই রান্না করে এনেছি, যদি আপনি একবার খেয়ে দেখেন তাহলে খুব ভালো হয়। খাবো তো বটেই, তুমি এভাবে না বললেও আমি খেতাম। দেখো, মন্ত্রী হতে পারি, তবে তো পাষাণ নই। কিন্তু গ্রেট বেঙ্গল ক্যাটারারের যে সুনাম আমি শুনেছিলাম, তা কোনো কিছুতেই যথেষ্ট নয়। অসাধারণ কি করেছেন মশাইয়া! এই হলো রান্না, এই হলো পরিবেশন। পুরো ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত আতিথেয়তা, কেমন একটা আপন আপন ভাব। অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে ধন্যবাদ আপনি কি বলছেন, আমি আপনাকে ধন্যবাদ দেব। সকাল থেকে যা যা ডিল করেছি না, আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম। ভাবছিলাম যে নেমন্তন্ন করলাম, কিন্তু খাওয়াবোটা কি? আপনারা এসে আমার সেই চিন্তা দূর করলেন। আসলে বাংলাদেশের মানুষ খুব ভর্তা খেতে ভালোবাসে। ওরা খুব খুশি হবে যে ওদের রুচির ওপর আমাদের নজর আছে। যাক বাবা, এত খাটনি সার্থক হলো। মন্ত্রীবাবুর তো ভালোই লেগেছে। এবার ভালোই ভালোই বরাতটা আমাদের কোম্পানিকে দিয়ে দিন না। ও মহেশ্বর, ভালো ভালো বলে বরাতটা আবার অন্য কাউকে দিয়ে দেবেন না তো? এসব বড় মানুষদের তো আবার অনেক ব্যাপার স্যাপার, বুঝিও না বাবা। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না, যে আপনারা প্রথমে এসে আমাকে পিপিটি দেখালেন, তারপর আর একটা টিম এসে এই পুরো প্রেজেন্টেশনটা করলো। এর মধ্যে নতুনত্ব কি? স্যার, আমাদের ফার্স্ট পার্টি ছিল ইন্ট্রোডাকশন, আমাদের সেকেন্ড পার্টি হলো ডেমনস্ট্রেশন। বাহ, খুব ভালো। আচ্ছা, আপনারা যে এরকম সুস্বাদু রান্না করেছেন, তার মানে আপনাদের নিশ্চয়ই খুব ভালো শেফ আছে, তাই না? না না, শেফরা নয়, রান্না করেছেন আমার বড় নাথ বউ, এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের এক কর্ণধার অনিকেত মল্লিকের স্ত্রী শ্যামলী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি রে তুই? কি? শ্যামলীর জন্য এত প্রেস্টিজিয়াস একটা অর্ডার পেলি তোরা, আর তুই ওকে কিচ্ছু দিলি না? কোথায়? এই তো বাবা বললো না, ডিনারে সব অ্যারেঞ্জমেন্ট করছে, হয়ে গেল তো। আর ইউ সিরিয়াস? হোয়াট? বাবা তো ওটা আমাদেরকে খাওয়াবে, তুই শ্যামলীকে কি দিবি? দেখেছো আমি, দেখো ওই তোমার গুণধর শ্যামলী, ওর মাথাটা কিরকম ভাবে খেয়েছে দেখো। দাদা ভাই, দিস ইজ নট ডান। তোর থেকে এটা আমি এক্সপেক্ট করি না। ও ডিজার্ভ করে কিছু একটা। অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করো তাহলে, কালকে রো আর প্রিয়া তোমরা মিলে গিয়ে ওর জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাও। এই কি হলো? আমি পারবো না। আমি রোদ্দুরে গিয়ে শাড়ি কিনবো আর তুমি দিয়ে উদ্ধার করবে আমাকে, সেটি হবে না। আমি একদম পারবো না। শ্যামলীর জন্য গ্রেট বেঙ্গল ক্যাটারারের কত নাম হবে বলতো, আর তুই ওকে কিচ্ছু দিতে পারবি না। তাহলে কি করব? যে উপহারটা পেলেও সব থেকে বেশি খুশি হবে সেটা দাও। কি? তুমি ওকে কিছুটা সময় দাও, একদম কড়া কড়া কথা বলবে না, ভালো ভালো কথা বলবে। এটাই হবে ওর সব থেকে প্রিয় উপহার। না 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 কারেক্ট, না না, আমি কথা বলেছো ঠাম্মি। না দাদা ভাই শোন না, তুই না শ্যামলীকে ডিনারে নিয়ে যা। হোয়াট? মাথা খারাপ আছে তোর? শ্যামলী আমার সাথে ডিনারে কি যাবে? কেন দাদা ভাই, কিসের সমস্যা তোর? আরে এটা খুবই খারাপ আইডিয়া, এটা খুবই খুবই বাজে আইডিয়া, এটা হবে না, আনএক্সেপ্টেবল হবে না। দাঁড়া তো,
তুই আমাকে বল তোর সমস্যাটা কি? না তোর শ্যামলীকে ডিনারে নিয়ে যেতে প্রবলেমটা কি হচ্ছে? না শ্যামল, ক্লাসটা ফিক্স। আরে কি বলছিস তুই? আমি সেটা বলেছি দেখি। তুই তো এরকম ছিলি না দাদা ভাই, তুই এ কথা বলছিস? দাদু ভাই, রোহিণী তো ঠিক কথাই বলেছে। তুমি ওকে নিয়ে যাও, তোমার দেওয়ার সময়টুকু কিন্তু ওর প্রাপ্য। ঠিক আছে, সেটা নিয়ে যাওয়াই যায়। আর সত্যি তো একটা অ্যাপ্রিসিয়েশন তো ওনার প্রাপ্য। তাছাড়া এমনিতে মাথায় বুদ্ধি থাকলে কি হবে? আসলে উনি তো একদমই স্মার্ট নন, কিন্তু আমার মনে হয় যে একটু স্মার্টনেস ওনাকে শিখিয়ে দিলে উনি কিন্তু অনেক দূর যাবেন। সেই স্কিলটা ওনার আছে। দাদু ভাই, কি এত ভাবছো? আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ওনাকে বলে দাও। ঠিক আছে, হয়ে যাবে। এই আমি পারবো না। মানে? তুমি নিয়ে যাবে, তুমি নিজে গিয়ে বলো। আমি পারবো না। আরে পারবো না মানে? ঠাম্মি, হোয়াট ইজ দিস? এটা কি? ঠিক আছে, তোরা গিয়ে বলে দে। নো, তুই নিয়ে যাবি, তুই নিজে গিয়ে বলবি। আমরা পারবো না। পারবো না। এটার মানে কি? মহেশ্বর, আমি যেন এভাবেই বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি। সব জায়গায়, সব সময়, সব প্রতিযোগিতায় যেন এই বাড়ির কোম্পানি প্রথম হয়। যেটুকু দুঃখ আছে আমি যেন মুছে ফেলতে পারি। তুমি দেখো মহেশ্বর, তুমি দেখো। স্যার, কিছু বলবেন? কি বলবো? সেটা আমি কি করে জানবো? আপনি তো এখানে এসেছেন, কিছু বলবেন? উফ, কি করে বলি কেন এসেছি? রো ঠাম্মিটা যে কি না, কি একটা কঠিন কাজ করতে আমাকে পাঠিয়ে দিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অদ্ভুত তো, ওই সুদীপ্ত নাকি বললি ওই লোকটা নিজের ঘরে গিয়ে তোকে জিনিসপত্র দিতে বললো। আর দিদি ভাই, তুই সেটা করলি? তুই কি ওর পিয়ন নাকি? কি করব বলতো, আমি এমনিতেই সকাল থেকে একটু টেনশনে ছিলাম। কালকে ওরকম একটা আনপ্রেজেন্ট ঘটনা ঘটে গেল, অথচ ঠিকমতো সরিও বলতে পারলাম না স্যারকে। সরি বলেও কি কোনো লাভ হতো? দিদি ভাই, আমার মতে না তুই একটা বড় অন্যায় করেছিস। তো যখন যেতে দ্বিধায় ছিল, তোকে ফার্স্টলি ইনভিটেশনটাই নিতে হতো না। আর তারপর যখন ইনভিটেশন নিয়েই ফেলেছিস, তোকে শনিবার অফিসেই বলে দিতে হতো যে রবিবার তুই যাচ্ছিস না। আমি জানি যে আমি ঠিক করিনি কাজটা, কি করব? আমি ভেবেছিলাম নিজের মনে দ্বিধাদ্বন্দ্বগুলো কাটিয়ে উঠতে পারলে বোধহয় যাবো, কিন্তু তারপর নীলু চলে এলো, আবার অশান্তি শুরু হলো, মেজাজটাই খিচড়ে গেছিল আমার। এনিওয়ে দিদি ভাই, তুই না তোর ওই সেকেন্ড বস লোকটার থেকে একটু সাবধান হ। মানে লোকটার ক্যারেক্টার তো বোঝাই যাচ্ছে, কিছু না কিছু শেডি আছে লোকটার ব্যাপারে। আর তোর অনির্বাণ স্যার, উনিও তো ওনারা সব ফাইন্যান্স গুলো রিফিউজ করে দিল। তার মানে নিশ্চয়ই কোনো ঝোল আছে সবটায়। ঝোল আছে? এই ঝোল আবার কি ধরনের ভাষা? এইসব শিখছিস তুই নাকি? যা বাবা, এইটুকুতেই তুই এত রিঅ্যাক্ট করছিস? আমার কয়েকটা বন্ধু কি কি বলে ওগুলো শুনলে তো গঙ্গা জলে কান ধোবে। আর শুনতে হবে না সেসব, হ্যাঁ? আর তোমাকেও শুনতে হবে না। কলেজে পড়াশোনা করতে গেছো, মন দিয়ে সেটাই করো। ডার্লিং, সবকিছু না শিখলে যে পিছিয়ে পড়বি। ধর তোকে কেউ একটা নতুন গালাগালি দিয়ে চলে গেল, আর তুই হাঁ করে দেখছিস, তাহলে বোকাটা কে হবে? তুই তো। তবে আমি একটা কথাও মেনে চলি, সবকিছু শিখলে যে সেটা প্রয়োগ করতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। তোমার জ্ঞান বিতরণ করা, হ্যাঁ? তাহলে এবার একটু পড়তে বসো আর আমি রান্নাঘরে যাই। আচ্ছা দিদি ভাই শোন। আবার কি হলো? আরে আমার কথাটা তো শোন। আরে তুই জানিস রান্নাঘরে না গেলে মা কিরকম রাগারাগি করবে? সে তুই গেলেও কোনো না কোনো কারণ বের করে আবার রাগারাগিই করবে। বল কি হয়েছে? আমার না একটা কিউরিওসিটি হচ্ছিল। কি কিউরিওসিটি হচ্ছিল? আচ্ছা, তোর বসের সাথে আজকে তোর ইন্টারঅ্যাকশনটা কেমন হলো? বললাম তো, কথা বলার সুযোগই দেননি সেরকম। আমি অনেকবার চেষ্টা করেছি অ্যাপোলোজাইজ করার, কিন্তু উনি একটু হার্শলি ব্যাপারটাকে থামিয়ে দিয়েছেন। স্যার, আপনি বারবার কেন সরি বলছেন মিস মুখার্জি? ইনফ্যাক্ট আমার আপনাকে বলা উচিত। সরি।
অফিসটা কাজের জায়গা মিস মুখার্জি, আর এখানে ব্যক্তিগত কথা টেনে আনা কোনো দরকার নেই। আমারই ভুল হয়েছে, আমার অফিস আর আমি নিজেই নিয়ম ভাঙছি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি মিস মুখার্জি, প্লিজ কিছু মনে করবেন না। স্যার প্লিজ। এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না, আন্ডারস্ট্যান্ড? আরে বাস, তার মানে তোর বসের অভিমান হয়েছে। বেশ মজার তো লোকটা। বাহ, এই সব কিছুর মধ্যে নাকি উনি মজা খুঁজে পেলেন। কি বলবো তোকে আর, ভাগ্যিস চাকরিটা যায়নি, সেটাই আমার কাছে এখন অনেক। আর আরো একটা ভালো দিক হয়েছে, সত্যি যদি অফিসের এরকম কিছু নিয়ে আলোচনা না হয় তাহলে সেটা আমার জন্য অনেক বেশি স্বস্তির। শুধু কাজেই মন দিতে পারবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি আমার না খুব ওয়াশরুমে যাওয়ার দরকার, বাড়ি যাবে? ওয়াশরুমে যাওয়া দরকার তো ওয়াশরুমে যাও, ওই তো ওইদিকে ওয়াশরুম আছে, যাও। বুঝতে পারছো না সূর্য, তুমি তো জানো আমি পাবলিক টয়লেট ইউজ করতে খুব একটা কমফোর্টেবল নই, আর সেটা সেফও নয়, নানান রকম ইনফেকশন হতে পারে। তার চেয়ে বরং বাড়ি চলো। দেখো এখানকার টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যেতে পারো না এটা তো কোনো কথা হলো না। আর যদি তুমি ওভারনাইট ট্রেনে জার্নি করো, অথবা তুমি বাইরে কোথাও থাকো লম্বা সময়ের জন্য, বা তুমি বেড়াতে যাও, তখন তুমি কি করো? ধুর, আমি যাই না কোনো পাবলিক টয়লেটে, চলো না বাড়ি যাই, আমার অসুবিধা হচ্ছে। নীলু, তুমি এখন মনে করো এই মুহূর্তে ট্রেনে জার্নি করছো, আর তুমি যেই ডেস্টিনেশনে পৌঁছতে চাইছো সেটা কাল পৌঁছবে, হয়ে গেল। তার মানে আপনাদের একদম নতুন বিয়ে হয়েছে, মাত্র 1 মান্থ প্লাস। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, হোম প্রেগনেন্সি কিটে আপনি পজিটিভ রেজাল্ট পাওয়া সত্ত্বেও আর কোনো টেস্ট করালেন না কেন? টেস্ট করাবো আমি নিজে, মানে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একটা সংকোচ, একটা অস্বস্তি এসব কাজ করছিল, তাই তো? আসলে আপনার বয়সটা কম তো, সেই জন্যই হয়তো। আচ্ছা আসুন এখন। শুয়ে পড়ুন। কি হলো, শুয়ে পড়ুন। আসলে ডক্টর, এই খবরটা জানার পর থেকে নীলু কেমন যেন নিজের মধ্যে গুটিয়ে গেছে। ডক্টর কনসাল্ট করতে কোনোভাবেই আসতে চাইছিল না। ও কেন যে এরকম করছে কিছুই বুঝতে পারছি না ডক্টর। আমাদের কেউ ক্লিয়ারলি কিছুই বলছে না। শি ইজ পারফেক্টলি ওকে, একদম ঠিক আছেন উনি, প্রেশারও নর্মাল আছে। আমি এখানে ইউরিন টেস্টের কথাটা লিখে দিলাম, যদিও উনি বাড়িতে টেস্ট করেছেন, তাহলে এটা আরেকবার করাতে হবে। আপনারা এখান থেকে করিয়ে নেবেন। আপনারা এক কাজ করুন, কাউন্টারে কথা বলে নিন, ওরা লোক পাঠিয়ে স্যাম্পল কালেক্ট করিয়ে নেবে। আর মিসেস রায়, এই সময় একদম হাসি খুশি থাকার চেষ্টা করুন, ঠিক আছে? মনটা ভালো রাখবেন। আপনার মানসিক অবস্থার উপরে কিন্তু আপনার বেবির মানসিক এবং শারীরিক অবস্থা নির্ভর করবে। আচ্ছা মিস্টার রায়, আপনার মিসেস এরকম নার্ভাস হয়ে থাকে কেন সব সময়? আচ্ছা আপনি বলুন, যে আমাকে দেখে কি বউ পেটানো হাজবেন্ড মনে হয়? আপনি বলুন। কি নীলাঞ্জনা বড় বকাঝকা করে? না না, তবে হ্যাঁ, এই ডক্টরের কাছে আসা নিয়ে ও আমার কাছে বকা খেয়েছে। আরে আপনি জানেন না, বাইরে বসে বসে ও ক্রমাগত আমাকে বলে যাচ্ছিল যে ওয়াশরুমে যাবে বলে ও নাকি বাড়ি চলে যাবে। আপনি বলুন, এটার কোনো মানে আছে? মা সে কি? আরে ওয়াশরুম যাওয়ার হলে এখানেই তো ওয়াশরুম আছে, চলে যান। না না, আমি ঠিক আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বুঝছো?
কে আসছে? ছোট্ট গোমরামুখ সোমরাজ নাকি ছোট্ট মিষ্টি তিতির? এত ভেঙে পড়লে চলবে না তিতির বসু। আমি কিছুতেই আমার আর সোমরাজের সবকে ভেঙে যেতে দেবো না, কিছুতেই না। ওকে এখান থেকে বেরোতেই হবে। আটকে দিয়ে চলে গেছে, আমি এবার কি? তুই একদম চিন্তা করিস না, কিচ্ছু হবে না তোর। মা আছে তো তোর সঙ্গে, কিচ্ছু হবে না। আমরা দেখবি ঠিক বাবার কাছে পৌঁছে যাবো, ঠিক পৌঁছে যাবো একদম। আমি তোকে কিচ্ছু হতে দেবো না, আমি আছি তো। বেরোতে হবে এখান থেকে, বেরোতে হবে, বেরোতে হবে। কি করবো আমি? কান খুলে শুনে রাখো, যেখানে যাওয়ার দরকার হবে আমাকে বলবে, যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি থাকবো তোমার সঙ্গে সব সময় 24 ঘন্টা। এই কথাটা যেন মাথায় থাকে তিতির। তুমি আবার এখানে কেন এসছো মালতী? কি করছো তুমি? তুমি কি মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? পালিয়ে যাবার চেষ্টা করছো? তুমি প্লিজ কাউকে বলো না, প্লিজ মালতী, কাউকে বলো না। আমি তোমাকে এখানে কে বেচলো জানো? না, আমি জানি না। এই জগতের সাথে কার যোগাযোগ আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর সারাক্ষণ শুধু একটা চিন্তা আমায় গ্রাস করে যাচ্ছে, আমার সন্তানের চিন্তা। আমার সন্তান যবে থেকে আমার কাছে এসছে তবে থেকে একটা রাত এমন যায়নি মালতী যেদিন আমি শান্তিতে ঘুমোতে পেরেছি। একটার পর একটা বাধা, একটার পর একটা বিপদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবু, তুমি আমাকে বাবু বলো, আপনি বলো, যাই বলো, দুধটা তোমাকে এখনই খেতে হবে তিতির। ধরো। খেয়ে নিয়েছি, এবার আমাকে বলো আমি পালাবো কি করে? শোনো, আমাদের পাড়াতে একটা কাস্টমার আছে, দ্বারকা বাবু, বেশ ধনী। আজকে আমরা সন্ধ্যাবেলায় ওর বাড়ি অন্নপূর্ণা পুজোতে যাব, সবাই যাবে। তোমাকে সেই সময় পালাতে হবে। না না, সেই সময় পালানো যাবে না। সেই সময় তো পাহারাটা আরো বেশি করে থাকবে, মাসি পাহারা দিয়ে রাখবে। তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে মালতী। কি প্ল্যান? কি ব্যাপার? কি চাই? মাসি, মাসি আপনার কাছে আমার একটা আর্জি আছে মাসি। মাসি? এই, ওকে বার করেছিস কেন? ও ঘরের ভেতরে খুব কান্নাকাটি করছিল। ওকে যদি না নিয়ে আসতাম একটা বিপদ ঘটিয়ে ফেলতো।
মাসি আমি শুনলাম আপনারা সবাই নাকি আজকে অন্নপূর্ণা পুজোয় যাবেন। আমি একবার যেতে চাই, আমি একবার মায়ের দর্শন করতে চাই, আমি নিয়ে যাবেন? পুজোয় যাবি তুই? হ্যাঁ হ্যাঁ, কি বলছিস তুই? এই ও কি বলছে? আমি প্রতি বছর নিজে হাতে করে মা অন্নপূর্ণার পুজো দিয়ে দিই না, আমি এই বছর কোনো অন্যথা হতে দিতে চাই না। আমার সন্তান আছে আমার সঙ্গে, আমি ওর সঙ্গে গিয়ে একবার মায়ের দর্শন করতে চাই। আমায় ফেরাবেন না প্লিজ। এই শোন, একদম ঝামেলা করবি না। হ্যাঁ, আমাদের এখানে নতুন মেয়েদের বাইরে বেরোনোর নিয়ম নেই। এই ওখানে গিয়ে ছবি তুলে আনবি, ওরা ছবি দেবে, দেখে নিস। এই মালতী, ওকে ঘরে নিয়ে যা। মাসি 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 আমি রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ আপনার পায়ে পড়ছি, আমায় প্লিজ নিয়ে চলুন। আমি একবার আমার সন্তানকে নিয়ে মায়ের দর্শন করতে চাই, সামনে দাঁড়াতে চাই, একবার নিয়ে চলুন, আমি কৃতজ্ঞ থাকবো প্লিজ। কি বলছি রে? হ্যাঁ হ্যাঁ মাসি, একবার নিয়ে যাও। এরা মাসি মাসি করছে, কাউকে খুব ফুসলা ছিল। পুলিশে দিবি বলেছিলি তাই না? আমার ভুল হয়ে গেছে মাসি, আমায় ক্ষমা করে দিন, আমায় প্লিজ নিয়ে চলুন না, আমি মায়ের দর্শন করতে চাই। কি করি বলতো এখন এটাকে নিয়ে? মাসি ও যখন ঠাকুর দর্শন করতে চাইছে একবার নিয়েই চলো না। ঠিক আছে, যাবি ক্ষণে, সন্ধ্যেবেলা যাবি আমাদের সাথে। যা মালতী, ঘরে নিয়ে যা। আপনার দয়ার শরীর, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মাসি। ঠিক আছে, যা, হ্যাঁ যাস না বেশি, যা যা বলছি। খুব বেশি ঝুঁকি নিয়ে ফেলছো না? ঝুঁকি কি ঝুঁকি নয় আমি জানি না মালতী, আমি শুধু এইটুকু জানি মেয়েরা যখন মা হয় তখন সন্তানের জন্য যা খুশি করতে পারে। আমার সন্তানকে বাঁচাতে হবে, আমাকে আজকেই পালাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি বুবাই দাদা বিকেলবেলা কোথায় গেছিল। ওমা, তুমি জানো? তো তুমি এতক্ষণ বলনি কেন? আরে আমি তো তখন উঠোনেই ছিলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কোথায় গিয়েছিল সেটা তো বল। খোতনদার কাছে। আবারও ঘটনের কাছে গেছিল? হ্যাঁ, যেটি তো বুবাই দাদাকে যেতে বললো। তুই তো খোতনদার কাছে যেতে পারিস, ও তো তোকে ভালোবাসে। এদের কাছে কেন যা শুধু শুধু মুখ ঝামটা খেতে? ওর থেকেই তো চাইতে পারিস। খোতনদা? আবার আসার সময় নিজের জন্য একটা সেন্টও আনতে বললো। বলছি যে তুই যখন যাচ্ছিস আমার জন্য একটা সেন্ট চেয়ে আনবি রে। বলবি না কিন্তু যে মা চেয়েছে। আমি পই পই করে বারণ করা সত্ত্বেও তুমি ওই ছেলেটাকে ঘটনের কাছে পাঠালে কি বলে? বলো কেন পাঠিয়েছ? তুমি এটা আমার আগে বলনি তো? আমি তো ভাবতে পারছি না, তোমার কি মাথার ঠিক আছে নাকি? কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। ছেলেটাকে এইভাবে আগুনে ঠেলে দিয়ে চুপচাপ কি করে বসে আছো মৌমিতা? পুটি না বললে তো আমরা কেউ জানতেই পারতাম না যে তুমিই পাঠিয়েছিলে ঘটনের কাছে। খোতনদা নাকি বুবাই দাদাকে খুব ভালোবাসে, মাঝে মাঝেই তো গিফট দেয়। কি বললি তুই? গিফট দেয়? সৃজন, এটাই হবে আমাদের নেক্সট স্টেপ। মানে ঘোতনের সম্পর্কে জানতে হবে, তাই তো? এক্স্যাক্টলি। সবার আগে ওই ঘোতন কে, ও কেনই বা বুবাইকে গিফট দিত, কি উদ্দেশ্য ছিল ওর, এই সমস্ত কিছু জানতে হবে। তাই সবার আগে ঘোতনের খোঁজ পাওয়াটা আমাদের দরকার। না না বৌদি ভাই, শুধু খোঁজ পেলে হবে না, আমাদের শিওর হতে হবে যে ও ঘটনের কাছে গেছে কিনা, নাহলে অহেতুক সময় নষ্ট হবে। ঠিক বলেছো চয়ন, সবার আগে না তুমি এক কাজ করো, এই আমাদের আশেপাশে যতগুলো ট্রাফিক সিগন্যাল রয়েছে তুমি সবকটার সিসিটিভি ফুটেজ চেক করার ব্যবস্থা করো। কোনো না কোনো ফুটেজে এটা ধরা পড়বেই যে বুবাই কাদের সাথে গিয়েছিল। আর আমার বিশ্বাস বুবাই নিশ্চয়ই খুব একটা দূরে কোথাও যাবে না। আমি দেখছি, দাঁড়াও, কিছু জানতে পারলেই জানাচ্ছি। চল চল চল। ঠাকুর, বুবাইকে রক্ষা করো, আমি ঘরে যাব। পর্ণা, আমি একটু আসছি, চল পুটি। এই যে এখানে দাঁড়িয়ে আর ফ্যাঁচ ফ্যাঁচ করতে হবে না, ঘরে চলো। তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই, এসো।
পর্ণা, আমার নাতিটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও পর্ণা। ছি ছি জেঠু, এটা আপনি কি করছেন? প্লিজ এভাবে বলবেন না জেঠু। আপনি তো জানেন যে বুবাই আমার কতটা প্রিয়। জানি, আর এটাও জানি যে একমাত্র তুমিই পারবে ওকে ফিরিয়ে আনতে। আসলে বড় খোকাটা তো একটা পাঁঠা। আপনি কোনো চিন্তা করবেন না জেঠু। আপনার যে সকলের আশীর্বাদের হাত আমার মাথার উপরে থাকলে আমি বুবাইকে ঠিক ফিরিয়ে আনতে পারবো। তবে আপনি এভাবে ভেঙে পড়বেন না জেঠু। আপনাকে এভাবে দেখতে যে ভালো লাগে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল রাত থেকে তো বাড়ির কেউ কিচ্ছু খায়নি। তুমি অন্তত একটু কিছু মুখে দাও। এভাবে কান্নাকাটি করলে তো শরীর খারাপ হয়ে যাবে তোমার। আমি বুঝতে পারছি দিদি তোমার মনের এখন কি অবস্থা, কিন্তু আমরাও তো সবাই চেষ্টা করছি। বলো, ঠিক একটা না একটা উপায় বেরোবে। চেষ্টা করছো? ঢেকি চেষ্টা করছো তোমরা? একদম ঠিক কথা বলেছে। এই যে চনু সেই কাল রাতে বেরিয়েছে, এখন অব্দি একটা খবর দিতে পেরেছে? পারেনি। ঢপের ট্রাফিক সার্জেন্ট হয়েছে। দাদা, খবর জোগাড় করতে তো মিনিমাম একটা সময় লাগে। আরে রাখো তো সময়। এই যদি বুবাইয়ের জায়গায় তোমাদের পুটি হতো না, মানে পুটির সাথে এরকম কিছু ঘটতো, তখন দেখতে বাড়ির চেয়ারটা একেবারে অন্যরকম হয়ে যেত। মানে আমাকে আর মুখ খুলিও না, তখন দেখতে সবাই একবারে রেড়ে করে ছোটাছুটি শুরু করে দিত। আমার সব দেখা আছে, ছাড়ো এসব। ঠিক বলেছো বুবাইয়ের বাবা। বুবাই তো আমাদের ছেলে না, বেচারাটার কপালও আমাদের মতো পোড়া। দিদি প্লিজ তোমরা এখন এসব ভেবো না। কেন ভাববো না? কেন ভাববো না বলো? যেই তোমার মেয়ে পুটির কথা উঠলো অমনি এড়িয়ে যাচ্ছ, তাই তো? সত্যি দিদি, আমি না তোমাদের বুঝি না। ছেলেটা থানায় আছে বলে আমরা প্রত্যেকে চেষ্টা করছি তাকে ফিরিয়ে নিয়ে আসার, আর তোমরা এখানে কি করছো? সমানে ভেবে চলেছো কি হতো না হতো। হ্যাঁ গো, এইসব নিয়ে ভাবছি। কালকে যখন পুটি ওই একরত্তি আঁদুলিটা উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌমিতাকে এতগুলো কথা শোনালো, তখন তো কিছু বললে না? আরে মা ছেলের মধ্যে কি কথা হয়েছে সেটা উঠোনে বাড়ি শুদ্ধ লোকের সামনে না বললে হচ্ছিল না। আর সব থেকে বড় কথা, মৌমিতা তো পুটি জেঠিমা হয় নাকি? জেঠিমা? ও জেঠি বলে ভাবে নাকি আমায়? আমার আর তোমাকে কিচ্ছু বলার নেই দিদি। পর্ণা তুই চল তো, তোর সাথে আমার কথা আছে। শোন দেখ পর্ণা, বুবাইকে ছাড়ানোর জন্য যা যা করা পসিবল তুই তো তাই করছিস। আমাদেরও যা যা করা পসিবল আমরাও তো সেটা করার চেষ্টা করছি। তারপরেও দিদিদের এত কথা শোনার তো কোনো মানে নেই। ছাড় না রুচি, আসলে ওরা বাবা মা তো, ওদের মনের অবস্থাটা আমি বুঝতে পারছি রে। চল আয়। সত্যি বুবাইটা ছোট থেকেই সরল টাইপের। ও যে কেন কিছু বলছে না, ও বললে একটা স্টেপ অন্তত এগোনো যেত, একটা কি বলবো, একটা দিশা পেতাম। বড়বৌদি, চনু ফেরেনি এখনো? না, আমি তো ভোর থেকে এখানেই বসে আছি, চনু ফেরেনি। ও ফিরছে না, কোনো খবর দিচ্ছে না, কি যে হচ্ছে কে জানে। পর্ণা বলছি, চনু কিছু জানালো তোমাকে? না, এখনো তো কিছু জানায়নি, দেখি কি জানায়। পর্ণা, পর্ণা বাবা খুব ভেঙে পড়েছেন রে। এই তো সৃজন, কে গো? চয়ন ফোন করেছে, কি বলছে? হ্যাঁ মেজা, এটা 4-5 জনের দল ছিল। আমি ফুটেজটা না বৌদি ভাইয়ের মোবাইলে পাঠিয়েছি, একবার চেক করতে বল, আমি হোল্ড করছি। হ্যাঁ হ্যাঁ পর্ণা, চনু তোমার মোবাইলে একটা সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে, ওটা চেক করো। হ্যাঁ 1 মিনিট দাঁড়া, হোল্ড কর। এই তো পাঠিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখেছো শাকচুনিটাকে? স্যারের দেওয়া শাড়িটা পরে এসেছে। এবার স্যারের কাছে গিয়ে বলবে, দেখেছো তুমি আমাকে, আমি তোমার দেওয়া শাড়িটা পরে এসেছি।
ফুলকি, শালিনীদির নকল করছো কিন্তু এখনো পর্যন্ত রোহিত নামটা মুখে আনতে পারলে না। দা ভাই যদি একবার তোমার এই পাকামগুলো জানে না, কি হবে ভেবে দেখেছো? কি করব বলো? আমি আমার মা যে বলেছে বরের নাম মুখে নিতে নেই। স্যার আমায় মানুক বা না মানুক, আমি তো স্যারকে বর বলে মানি। বলো, স্যারকে কতবার বললাম স্যার চলুন ডিভোর্সের পেপারগুলো ছিঁড়ে আসি, কই আর শুনলো। বললো এই 6 মাসের মধ্যে কিছু করা যাবে না। এই দেখো দিদি, দেখো দেখো, হ্যালো। ও হাই, অল গুড? বলো। তোমার দেওয়া শাড়িটা পরেছি আজ। ভালো লাগছে। স্যার আসুন। আরে টানছো কেন? তোমার দাদা, প্রিয়া দাদা, কত দেরি হয়ে গেছে। স্যার আপনি গান গাইবেন। আমি গান গাইবো তো ফুলকি? কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হয়েছে রে? দা ভাই দেওয়া শাড়িটা শালিনীদি পরেছে, ফুলকি খোঁচে বোম। শালিনীদি, ফুলকি না এটা ইচ্ছে করে করলো যাতে রোহিতদা তোমার কাছাকাছি না আসতে পারে। জানি, আমি সবটাই বুঝতে পারছি। ওকে, আজ সন্ধ্যের কালচারাল ফাংশনে আমি কি করি সেটা দেখো। রুদ্রদা কোথা? আসবে না? না, ওর একটা কি জরুরি কাজ আছে বললো। হ্যালো তিওয়ারিদা, আমি নবাবগঞ্জে পরিক্রমার জায়গায় চলে এসেছি। পরিক্রমা শুরু হলেই আমি ওই দলে ঢুকে যাব। চিন্তা করো না তিওয়ারিদা, কাজ হয়ে যাবে। রাজাবাবু আজ সন্ধেবেলা মোহনাপুরার পরিত্যক্ত জেলে বস্তিতে একটা অস্ত্র কেনাবেচা করবে। পাকা খবর, একা আসবেন। না না, এখন কাউকে জানানো সম্ভব নয়। আমি যাই, সন্ধে তো হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা মোহনাপুরার ফাঁকা জেলে বস্তিতে পৌঁছে গেছি। আচ্ছা দাদা, এখানেই শিকারের জন্য অপেক্ষা করছি।
কেসটা কি হলো? ওয়েপেন গুলো নিচে রেখে হাত তোলো। আজ যদি আমরা দাদাভাইকে জেলে বস্তির বাইরে না ধরতাম তাহলে ভাবুন তো দাদাভাইয়ের কি হতো। রোহিত, ফুলকি, তোমরা এখানে? বংশুদা, আমরা যেরকম ট্র্যাপ করে রাজাবাবুকে ডেকেছিলাম ঠিক সেরকমই রাজাবাবু তো ট্র্যাপ করতে পারে। দাদাভাই চলো তোমার গাড়িটাকে আমরা গড়িয়ে দিই। তুমি যাবে না, শুধু তোমার গাড়িটা যাক। বংশুদা, এখান থেকে চলো এখন। আমরা কিন্তু আরেকটা এনকাউন্টারের জন্য ভ্যাল ইকুইপড নই। ঠিকই বলেছ রোহিত, শুটাররা যে কোনো সময় ফিরে আসতে পারে। ফুলকি, আর ভয় নেই, বিপদ কেটে গেছে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলার ছিল। এই বিষয়ে আর কাউকে কিছু বলো না। কেন? এই কথা কেন বলছো? বলা তো যায় না স্যার, কে কোথা থেকে কি জানতে পেরে যায়। স্যার আমাদের জন্য ওদিকে সবাই অপেক্ষা করছে, এতক্ষণে নিশ্চয়ই গান বাজানো শুরু হয়ে গেছে। চলুন স্যার, চলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হে কৃষ্ণ, হে মুরারি, আমি যখনই কোনো নববধূর শৃঙ্গার করি সব সময় এটাই ভাবি যে আপনার মোহিনী রূপের শৃঙ্গার করছি। এটা সত্যি যে এমন ভাবার আমার কাছে কোনো কারণই নেই, কিন্তু জানি না কেন এমন মনে হয় যে এক না একদিন আমি আপনার মোহিনী রূপের শৃঙ্গার অবশ্যই করব প্রভু। বোন সিঙ্গারিকা, শ্রীকৃষ্ণ, আপনি এখানে? এটা কি আমার ভ্রম নাকি এটাই বাস্তব? প্রভু, আমি সর্বদাই তোমার পাশে ছিলাম। যখনই তুমি মোহিনী রূপে কারুর শৃঙ্গার করেছ তা তো আমারই শৃঙ্গার ছিল। আজ আমি প্রত্যক্ষ রূপে তোমার সামনে রয়েছি। আপনি প্রত্যেক রূপে আমার সামনে এসে আমার জীবনকে ধন্য করেছেন প্রভু। বলুন, কি আদেশ আপনার? আদেশ নয় শৃঙ্গারিকা, নিবেদন জানাতে এসেছি। আপনার নিবেদন আমার সৌভাগ্য কৃষ্ণ। হে শৃঙ্গারিকা, তুমি কি মোহিনী রূপে আমার শৃঙ্গার করবে? প্রভু, কিন্তু আপনি তো স্বয়ং মুহূর্তের মধ্যে মোহিনী রূপ ধারণ করতে পারেন, তাহলে এই কার্যে আমাকে কেন প্রয়োজন? হে শৃঙ্গারিকা, প্রতিটি কাজের জন্য আমার একটি মাধ্যমের প্রয়োজন হয়, আর তোমার এই ভক্তি ভাবই আমায় তোমাকেই সেই মাধ্যম বানাতে বাধ্য করেছে। হে কৃষ্ণ, আজ পর্যন্ত আমি আমার মনের অনুভূতি অনুযায়ী
সব রূপে তোমায় ভালোবেসেছি, তোমায় আহ্বান করেছি, কিন্তু আজ আমি তোমাকে নিজের স্বামী হিসেবে আহ্বান করছি। আমায় নিতে এসো কৃষ্ণ, আর আমার স্বামী হয়ে আমার ভাবনাকে আর আমার জীবনকেও একটা পূর্ণতা প্রদান করো। প্রভু, আমাকে এই সুযোগ দিয়ে আপনি আমার জন্ম জন্মান্তরের ইচ্ছে পূরণ করলেন। এ কথা সত্য যে এত সুন্দর শৃঙ্গার আমি না এর আগে কখনো করতে পেরেছি, আর না ভবিষ্যতে কোনোদিনও করতে পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।